চীন হুমকি দিয়েছে বাংলাদেশকে যে কোয়াডে জয়েন করলে কিন্তু সোজা কথা ভদ্র ভাষায় বলে দিয়েছে খবর আছে, সেখানে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। অবিলম্বে আমরা মনে করি ডক্টর ইউনূসকে রাষ্ট্রের প্রধান আকারে তিনি সবাই মেনে নিই, চুপবুকে বরখাস্ত করা হোক। সেনানায়করা যদি আমাদের কথা না শুনেন, আমাদের যদি তারা না মানেন, জনগণের রায় যদি তারা না মানেন, তো তারাও চলে যাবে। ইসলামী দলগুলোর, সংগঠনগুলোর বা ইসলামী যেগুলোকে গোষ্ঠী বলা হয়, কমিউনিটি, তাদের মধ্যে আমি যে জাগরণ দেখতে পাচ্ছি, ঐক্যের সুর দেখতে পাচ্ছি, এবং তারা একসাথে বসে যেভাবে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন নিয়ে যে চিন্তা ভাবনা করছেন, এটি আমি আগে কখনো তাদের মধ্যে দেখিনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গণহারে দায়ের করা মামলাগুলো বিচারের প্রথম ধাপ পেরোতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সারা হোসেন। এসব মামলায় গণ আন্দোলনের সুফল নস্যাৎ হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে বেআইনি, অসত্য, জালিয়াতিমূলক রায়ের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল রাতে রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা করেন। মামলা করা, অযথা আসামি করা, যাকে তাকে আসামি করা, পরবর্তীতে যদি এগুলো এস্টাবলিশ করা না যায়, প্রতিষ্ঠা করা না যায়, প্রমাণ করা না যায়, তাহলে আসামিরা সেখান থেকে বেনিফিট পাবে। এইটাই আমাদের দেশের বিচার ব্যবস্থার ভিত্তি। দর্শক, এবার বাংলাদেশকে নিয়ে গোপন পরিকল্পনা করছে ভারত। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই কিন্তু ভারতের নানান রকমের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ হয়েছে। এবার আবারও নতুন করে নতুন ষড়যন্ত্রের ছক কষছে এই নরেন্দ্র মোদী। দর্শক মণ্ডলী, তার এই ষড়যন্ত্রের কারণেই কিন্তু বাংলাদেশকে চীনের কঠোর হুঁশিয়ারি। তো দর্শক, হঠাৎ করে চীন বাংলাদেশকে কেন হুঁশিয়ারি প্রদান করলো তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে জানতে পারবেন ভারত ঠিক কতটা সফল হলো এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। দর্শক, সেই সাথে জানতে পারবেন আজকের এই নিউজের মাধ্যমে, সেটা হলো বাংলাদেশের মধ্যে যতগুলো ইসলামী দল আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামছে। তো দর্শক, সামনে কিন্তু খেলা এবার জমে উঠবে, দেখা যাক কারা এগিয়ে থাকে। দর্শক, সব মিলিয়ে আজকের নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যারা দর্শক ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন। দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, প্রতিনিয়ত এরকম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই মোদি গিয়ে মায়া কান্না করেছে যে আমরা তো কোয়াড করেছি, এই কোয়াডে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলেন। আমি আমার ভিডিও লম্বা হয়ে যাবে, এইসব ব্যাখ্যা করতে গেলে কোয়াড কি তাও সংক্ষেপে বলে দিচ্ছি। কোয়াড হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান, এই 4টা দেশ মিলে চীনের বিরুদ্ধে একটা সামরিক শক্তি তৈরি করার একটা চেষ্টা। এবং সেখানে এই মোদি চাইছে যদি যুক্তরাষ্ট্রকে বলে, যেহেতু ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, তাই যদি যুক্তরাষ্ট্রকে বলে যদি বাংলাদেশকে কোয়াডে ঢুকানো যায়, প্রবেশ করানো যায়, তার মানে কি? তার মানে প্রথম কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি বলে এটাকে, যুক্তরাষ্ট্রের থালায় বাংলাদেশকে তুলে দেওয়া হবে ভারতের হাতে আবার শোষণ করার জন্য। আমরা কি এই প্রায় 1,500 ছাত্র জনতার রক্ত দিয়েছি কি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারতের দ্বারা আবার শোষিত হওয়া? ভারত থেকে দেশকে এতগুলা রক্ত দিয়ে, এতগুলা তাজা প্রাণ দিয়ে কি আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারত দ্বারা শোষিত হতে কি আমরা আবার পরাধীনতা নিতে যাচ্ছি এই কোয়াডে অংশগ্রহণ করে? না, কোনো মূল্যের বিনিময়ে না। তাই উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি বলছি, আমি জানি আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, আমি জানি যুক্তরাষ্ট্রের প্রাক্তন এবং বর্তমান প্রেসিডেন্টদের সাথে, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আপনার ভালো সম্পর্ক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থ আপনার নোবেল প্রাইজ আপনার যুক্তরাষ্ট্র বা অন্য রাজাবাদশার সাথে সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে। তাই বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থকে সবার আগে দেখবেন। কোনো মূল্যের বিনিময়ে তার জন্য যদি আপনাকে নোবেল প্রাইজ ফেরত দিয়ে দিতে হয়, দিয়ে দিবেন, তবুও ভুলেও কিন্তু কোয়াডের দিকে পা বাড়াবেন না। দ্বিতীয় ভয়ঙ্কর বিপদ হচ্ছে, কোয়াডে যাওয়ার প্রশ্নই আসে না কেন। আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময় এবং পূর্বেও চীনের সাথে আমাদের সামরিক সম্পর্ক ছিল আগেও। বিশেষ করে গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা উন্নয়নের নামে চুরি করতে চীনের কাছ থেকে প্রচুর ইনভেস্টমেন্ট এনে তার অর্ধেক টাকাই তার পরিবার এবং তার আওয়ামী লীগ চোর বদমাশ মিলে এই টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে গেছে। এবং এই কোয়াডের নাম শুনে কিন্তু বেশি দিন আগে না, গত মে মাসেই চীন হুমকি দিয়েছে বাংলাদেশকে যে কোয়াডে জয়েন করলে কিন্তু সোজা কথা ভদ্র ভাষায় বলে দিয়েছে খবর আছে। আর এই খবর আছে অর্থের কিন্তু গভীর অন্তর্নিহিত অর্থ আছে।
সেখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, অনেক প্রজেক্টে অনেক জায়গায় পার্টনারশিপের ব্যাপার আছে, মিলিটারির সাথে অনেক পার্টনারশিপের ব্যাপার আছে। সেখানে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। আমরা তা করার মতো বোকামি করতে পারি না। একটা জিনিস মনে রাখতে হবে, উপদেষ্টা মণ্ডলী এবং বিপ্লবী ছাত্র পরিষদ, আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, আমাদের সম্মান এবং মাথা উঁচু করে, বুক উঁচু করে, আমাদের স্বার্থ চিন্তা করে আমরা এমন সম্পর্ক রাখবো, চীন এবং যুক্তরাষ্ট্রের কারোর সাথেই শত্রুতা তৈরি করবো না। আমরা উভয় পক্ষকে ম্যানেজ করে চলতে হবে, কিন্তু বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার প্রথম, তারপরে চীন যুক্তরাষ্ট্র। কিন্তু ভারতের কোনো খানা নেই এখানে, ভারতের কোনো স্থান নাই। ভারত তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চা, তুমি পিছনে থাকো। একদিকে সামরিক শক্তি হিসাবে কোয়াডে জয়েন করেছে চীনের বিরুদ্ধে, আবার আরেক দিক দিয়ে অর্থনৈতিক সঙ্গ বা শক্তি ব্রিক্সে জয়েন করেছে চীনের সাথে। মুনাফিকিটা দেখেন, পরস্পর সাংঘর্ষিক একটা ব্যাপার। একদিকে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্রের সাথে মিলে, আবার আরেক দিকে চীনের সাথে মিলে অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করবে। যুদ্ধ করলে তো অর্থনৈতিক উন্নয়ন হবে না, আবার অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে তো যুদ্ধ করা যাবে না। ভণ্ডামি। এটা একটা ভারতের একটা চরম শয়তান, ওই চাণক্য নীতিতে চলে, সমস্ত শয়তানি বুদ্ধিতে চলে, যে ভারতকে সুরক্ষিত রাখতে হলে আশেপাশে সকল প্রতিবেশীকে অশান্তিতে রাখো। এই নীতিতে, চাণক্য নীতিতে চলতে গিয়ে কিন্তু সমস্ত প্রতিবেশী হারিয়েছে, সর্বশেষ বাংলাদেশকে হারিয়েছে, এবং বাংলাদেশের কাছ থেকে লাথি মেরে, লাথি খেয়ে ভেগেছে, কুকুরের মতো ঘিউ ঘিউ করতে করতে ভেগেছে। তাদের যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশ সবাই মিলে যুক্তরাষ্ট্র সহকারে যখন নিষেধাজ্ঞা দিল, সবাই শুনলো, কিন্তু ভারত শুনলো না। সে চুপিসারে চোরের মতো গিয়ে রাশিয়ার থেকে তেল কিনে এনে পশ্চিমীদের কাছে আবার অধিক মুনাফায় বিক্রি করত। যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা মানে নাই। এখন বাংলাদেশের এই পরিবেশটাকে আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য সে দৌড়ে চলে গেছে ইউক্রেনে, যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য। সুতরাং আমাদেরকে চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। সেই ইসলামপন্থীদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। তারা বুঝতে পেরেছে যে যদি ধর্মনিরপেক্ষতা, তারপর যদি নাস্তিকতাবাদ, ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, পশ্চিমাদের ইসলাম ফোবিয়া, এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট জায়গাতে থেকে এককভাবে লড়াই সংগ্রাম করে কোনো ইসলামপন্থী রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। কাজেই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এরই প্রেক্ষিতে 5 তারিখ থেকে এ পর্যন্ত ইসলামী দলগুলোর, সংগঠনগুলোর বা ইসলামী যেগুলোকে গোষ্ঠী বলা হয়, দ্য কমিউনিটি, তাদের মধ্যে আমি যে জাগরণ দেখতে পাচ্ছি, ঐক্যের সুর দেখতে পাচ্ছি, এবং তারা একসাথে বসে যেভাবে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন নিয়ে যে চিন্তা ভাবনা করছেন, এটি আমি আগে কখনো তাদের মধ্যে দেখিনি। তো অতীতে সেই শিক্ষা থেকে তারা হয়তো এই সময়টিতে ভিন্ন একটা প্ল্যাটফর্মে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই একটা স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হওয়ার চেষ্টা করছেন। এটাকে আমি স্বাগত জানাই। এবং সেক্ষেত্রে আমি পাকিস্তানের কিছু উদাহরণ দিতে চাই। পাকিস্তানে অন্তত 100টি রাজনৈতিক ইসলামী সংগঠন রয়েছে, এমনকি সেখানে জামায়াতে ইসলামী রয়েছে, কিন্তু জামায়াতে ইসলাম কিন্তু সেখানে কোনো উল্লেখযোগ্য পর্যায়ে যেতে পারেনি। কিন্তু তুলনামূলকভাবে কম সংগঠিত কিন্তু রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী রয়েছে ফজলুর রহমান, মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা। সেই ইমরান খানকে ক্ষমতায় আনা, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা, শাহবাজ শরীফকে ক্ষমতায় আনা, আবার এখন শাহবাজ শরীফকে ক্ষমতা থেকে চ্যুত করার ক্ষেত্রে এই মানুষটির যে যোগ্যতা, সেই যোগ্যতার ফলে কি হচ্ছে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরে আবার ইমরান খানের দল মাওলানা ফজলুর রহমান সাহেবের সঙ্গে, ওরফে ডিজেল মাওলানার সঙ্গে আবার ঐক্য করতে তারা বাধ্য হচ্ছে। কাজেই রাজনীতিতে শুধুমাত্র নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু এই জ্ঞান থাকলে হবে না, খুব বড় তাফসীর কারক হলে হবে না। এখানে তলোয়ার চালানোর জন্য তার বীরত্ব থাকতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো, সততা ন্যায়নিষ্ঠতা থাকতে হবে তার হযরত উমরের মতো, তারপর কূটনীতি করার ক্ষমতা থাকতে হবে তার আমির মাবিয়া অথবা আমর ইবনুল আসের মতো, প্রজা পালন এবং শাসনকর্ম চালানোর জন্য তার যোগ্যতা থাকতে হবে বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ আল মামুনের মতো, বা আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমানের মতো। তার উদারতা, ঔদার্যতা, বীরত্ব থাকতে হবে গাজী সালাউদ্দিনের মতো। এই গুণাবলী সম্পন্ন মানুষগুলো যদি তার বয়স 17 বছর হয়, মোহাম্মদ বিন কাসিম কিন্তু 17 বছর বয়সে প্রায় 25,000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষের যে অন্যতম দাম্ভিক রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এবং দাহিরের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1 লাখ। তো 715 খ্রিস্টাব্দে 17 বছরের যুবক তিনি এই দখল করেছেন। ফলে যোগ্যতা এমন একটা জিনিস, এটি বয়স হলে হয় না। এখন ইসলামপন্থীদের মধ্যে হয়তো এমন যোগ্যতা সম্পন্ন লোক আছেন যার মধ্যে অনেকগুলো গুণাবলী রয়েছে। এই মানুষগুলো যদি নেতৃত্বের সামনের পর্যায়ে চলে আসেন, তাহলে আশা করা যায় যে এই ইসলামপন্থীদের যে জাগরণ, এটি কাজে লাগবে।
এখানে জামাতের সবচেয়ে সুন্দর একটি সংগঠন রয়েছে। তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটা সলমনের পীর সাহেবের, ওনাদের অ্যাডাপশনটা রয়েছে খুব বেশি। তারপরে প্রচুর ম্যান পাওয়ার জনগণ রয়েছে আপনার হেফাজতে ইসলামের। তো তারা যদি একত্র হন এবং ঠিক সেইভাবে যদি সম্মিলিতভাবে, এককভাবে পারবেন না, সম্মিলিতভাবে তারা যদি আগামী জাতীয় সংসদে প্রার্থী দেন, 300 আসনে প্রার্থী দেন, তাহলে তারা একটা ভালো ফলাফল করবেন, অভাবনীয় ফলাফল করবেন, এটা আমি বলতে পারি। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।